আমি বলছি যে সাংবাদিকতায় এখন পর্যন্ত আপনি বোঝার চেষ্টা করেন, মাহফুজ আলমকে কেউ টাচই করে নাই কিন্তু এখন পর্যন্ত। আমার মনে হয় এটা আপনার আরো একটু দীর্ঘ হবে আপনার উত্তরটা। আমি একটু বিরতি নিয়ে ফিরে আসি। আমরা অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু করেছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। Brought to you by Moh Steel. 500W, credibility, ductility, speedness, protest, stop! সবাই যা বুঝে আমরা গুণগত মান বজায় রাখার জন্য যা কিছু সবই আছে বুঝতে। আমরা অনেক সাহিত্যের কথা, সাশ্রয় কথা, দুর্যোগ সহনশীলতা যেগুলি ভাবে বেঁচে যেতে পারেন। জানি তোমার চপস্টিক জাম্প বাজানোর মতো, এটাও হেভি মজা। আর মা বলে এটাই বেস্ট। সত্যি তাই। কোয়েল মিল্ক চপস্টিক ইনস্ট্যান্ট নুডল, যা প্রস্তুত হয় অত্যাধুনিক টেকনোলজিতে, তাই খেতে যেমন মজা, পুষ্টিতেও পারফেক্ট। চপস্টিক ইনস্ট্যান্ট নুডল, স্বাদ ও পুষ্টির আস্থা। প্রতিদিন নিয়ে আসে সোনা ঝরা প্রতিশ্রুতি, অন্তরের ভালোবাসায় জাগিয়ে তুলে সজীবতা। উচ্ছ্বাসে আনন্দে আরো মধুর হয় সম্পর্ক। ঘরে আনো সেই অটুট বিশ্বাস আর ভালোবাসার আধার। স্বাদ আর হরে ধরনের পুষ্টিতে ভরা নেসলে কোকো ক্রাঞ্চ বাজেট প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম নেসলে। বাংলা ভাষাকে দিয়েছে বিশেষ মর্যাদা। ভাবা যায় আমাদের বিশ্বাস বাংলা ভাষার মধ্যে বিশ্বের সকল মাতৃভাষা এগিয়ে যাবে আপন মর্যাদায়। চলো বহুদূর। হবেই তো ভাই, বাইরের দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিল ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। এখন সীমা স্টিল, নতুন নামে সেরা মান সীমা স্টিল, অরিজিন সফট স্ট্রেংথ জেনারেটর অ্যান্টিডট লং লাইফ আছে ন্যানো অ্যাডিটিভ যা বিয়ারের মাইক্রোপ্রুসকে পূরণ করে। ফলে আপনি বাড়ি থেকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। চারটি ভাতের পানিকে বিশুদ্ধ করে, প্রথমে পানি ফিল্টার করে, কার্বন ফিল্টার ছোট পার্টিকেল সরিয়ে ফেলে, তোর কলেজ হয়ে ঝকঝকে বানিয়ে ফেলে, রুবি লাইটকে পরিষ্কার করে, লেভেল বলতো আত্মা ফিল্টারকে আরো পরিষ্কার করে, ওজন পিউরিফাই করে, পানিকে সুপারফাই বানায়, সবশেষে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে। টেস্ট করে দিচ্ছে অ্যাকোয়াফিনের সুস্থতার গ্যারান্টি। বাংলাদেশে উৎপাদিত প্রস্তুত আন্তর্জাতিক ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড। আজ থেকে শুনে আনবি না, কখনো যেন ভুলো না। আমার মাঝে আমি সেরা রাধুনি 24/22 ডান্স নাইট, মাছ নাইট, 23 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টায়। তাহলে হয়ে যাক কুরকুরে মাছ। মশলাদার ঘুরে যা মাতিয়ে তোলে ফ্যামিলি চায়। মশলায় মাতামাতি ফিফটি 30 হচ্ছে।
এখন ডিপ্লোমা 405 গ্রাম প্যাকের সাথে একটি এবং 1 কেজি প্যাকের সাথে 200-100 গ্রামের স্পাইরাল মিল্কআপের চায়ের প্যাকেট একদম ফ্রি। ডিপ্লোমা তাদের কাছে হারবে সবাই। From New Zealand Dairy. মানুষ আমরা আমাদের আছে পরিচয় বৈধ কিনে দেশে দেশের ভালো সব সময় আন্দোলনের ন্যাশনাল আইডি পাসপোর্ট ছবি আরে সিলের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। আমি একটি বায়োমেট্রিক যাচাইকরণ করছি। আপনারাও নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা নিজ বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। স্বাদ আর হোল ধরনের পুষ্টিতে ভরা মিষ্টি কোকোক্রাঞ্চ ম্যাজিক প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম মিল্কপে। টনিকে আজ আমি স্কুলে নিয়ে গেলাম, তুমি না হয় আজ আরেকটু ঘুমাও। খেলতে যাবার আগে জুতা আর ব্যাগ গুছিয়ে যাবি। গোল হলে চিৎকার করে আমার ঘুমটা ভাঙিও না। খিদের তো আর টাইম টেবিল নেই, তাই যখন তখন প্রিয় মানুষগুলোর দুষ্ট খিদেকে সাইজ করতে সাথে থাকুক টেস্টি আর হেলদি ডুডলস। এনি টাইম ডুডলস টাইম ফ্রম নিউজিল্যান্ড ডেইরি। মা, তোমরা এমন ভাব করতে যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকি না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? এই প্রশ্নকে এড়িয়ে যাবার কোনো অবকাশ নেই। তাই পরিবারের সবাইকে ঘর বাঁধার স্বপ্ন পূরণে এমসিফের ঢাকা মাওয়া মহাসড়কের সাথে আধুনিক সকল অবকাঠামোগত ও নাগরিক সুযোগ সুবিধার নিশ্চয়তা দিয়ে গড়ে উঠছে সুপরিকল্পিত নগরী স্বপ্নধারা, যেখানে থাকছে শিশুদের জন্য পার্ক, বৃক্ষ ছবিতলে, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আধুনিক শপিং মল ও হাসপাতাল সহ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। কিচেন পেলো থ্যাংক ইউ। টয়লেট দেখি, এটা পেলো মাত্র 1। আমার ডিটারজেন্ট থেকে বেশি পরিষ্কার। চ্যালেঞ্জ ট্রাই করুন নতুন হার্পিক চ্যালেঞ্জ। এর ঘন ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় হলুদ দাগ পরিষ্কার করে 10 গুণ বেশি, আর আপনাকে দেয় এক পরিষ্কার ঝকঝকে টয়লেট। ওয়াও! আপনাদের এক্সেলেন্ট চ্যালেঞ্জ। এখন হার্পিক অপশন নিতে একটি আকর্ষণীয় ফ্রি। জলদি কিনুন। যদি জামা কাপড়ে চান চমকে দেওয়ার মতো চমক, তাহলে চয়েস অ্যাক্টিভ জ্যাসমিন আর গোলাপের সৌরভ ও লেমন পাওয়ার সমৃদ্ধ টিপটপ ডিটারজেন্ট পাউডার, প্রতিদিন চমক। brought to you by Moh Steel. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিডি নিউজ 24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি। তবে তার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 71 স্টুডিও থেকে। তবে নাইমুল ইসলাম খান তার যে চিন্তার ধারাবাহিকতার মাঝখানে ছিলেন, আমি তার কথা একটু শুনে নিই সংক্ষেপে। যে আমি বলছি যে মাহফুজ আনামকে তো ওইভাবে যদি আপনি আগের ওই মানে ওই রেজিমটাকে চিন্তা করেন, যে রেজিমে তখন ওয়ারেন্ট ইস্যু হতো, আমি অ্যারেস্টেড হয়ে গেলাম, সারা দেশে 68টা মামলা, সবগুলিতে ওয়ারেন্ট ইস্যু হবে, আজকের কাগজে 200টা মামলা, সবগুলিতে ওয়ারেন্ট ইস্যু হবে। ওই তুলনায় কিন্তু এখন লিগাল রেজিমটা অনেক সফটার, এবং মাহফুজ আনামকে এখনো কোথাও যেতে হয়নি। এবং আমি যদি ওনার লিগাল কনসালটেন্ট হই, আমি জানি উনি হাইকোর্টে গেলে একটা ইজি রিলিফ পেয়ে যাবেন, নাথিং টু ওয়ারি। আর প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আমি তো তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাইনি। না, এইটাকে যে বলা হচ্ছে, যে অভিযোগটা হচ্ছে যে এই যে মামলাগুলো করা হচ্ছে সারা দেশ থেকে হয়তো আরো হবে, সেটি তো একটা হয়রানি বা হ্যারাসমেন্ট। এটা তো ভুল কথা। এগুলো হচ্ছে, এগুলিকে এমপ্লিফাই করে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই জানি এই মামলাগুলির যোগফল 0, 0। তাহলে করা হচ্ছে ওই যে আমাদের এখানে হুজুগে অনেকে করে, কারণ এই মামলাগুলি ড্রাফটিং এতটুকু আপনি একটু পড়ে দেখেন, মামলার ড্রাফটিং গুলি পড়লেই বুঝবেন যে এগুলি কোর্টে গেলে টিকবে না। এখানে কোনো সিরিয়াসনেস নাই এটার মধ্যে। আসিফ নজরুল এই ব্যাপারে একটা কমেন্টও করেছে যে এটার মধ্যে আসলে সিরিয়াস কোনো
মানে আঘাত করার প্রচেষ্টা বা প্রস্তুতি নাই। আমি যেটা বলছি যে এটা তো ডেফিনেটলি আমি মনে করি এগুলি মানে মানে হয়রানিমূলক বলা হয়, এগুলি তো হয়রানিও করা যাবে না, কিন্তু ভেরি অনেক আগের লিগেল আলোচনার একটা সুযোগ তৈরি এমন ভাবে দেখানো হচ্ছে যে সবগুলির যোগফল দেখায় যে কত বিলিয়ন ডলার টাকার ক্ষতিপূরণ করা হচ্ছে, কিন্তু মামলাটা তো এভাবে হবে না, ওইগুলি যোগ করে হবে না, কিন্তু সবগুলি মামলা একটা মামলায় পরিণত হবে। কিছু বলছিলেন তারা এখন আমি বলছি যে ওনার প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা এটা দেখেন, আমি তো দেখি একজন নাগরিক শেখ হাসিনা তা একজন ভুক্তভোগী শেখ হাসিনা তার অভিযোগ করেছেন। তিনি রাজনৈতিক নেত্রী আওয়ামী লীগের সভানেত্রীর ভূমিকাও রাখেন নাই। উনি তার ছাত্রলীগ বা যুবলীগকে বলেন নাই যে তোমরা থাকতে ডেলিস্টার আমার বিরুদ্ধে এসব করেছিল, তোমরা এখনো বসে আছো, না বলেন নাই, উনি এটা বলেন নাই। উনি বলেন নাই যে একটা মামলা করে দিই আমি, পুলিশ এখনই গিয়ে অ্যাকশন করুন, না উনি বলেন নাই। উনি ওনার উনি যে ভুক্তভোগী, উনি দেশের আরো কে কে ভুক্তভোগী এই কর্মকাণ্ডের জন্য এগুলো উল্লেখ করে উনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এখন নাগরিক শেখ হাসিনার কি এই অধিকারটা নাই, যেটা ইকুয়ালি মাহফুজ আলমও তো আর একটা লেখার মধ্যে সেটার একটা প্রতিক্রিয়া দিতে পারেন, তার মতামত যে তৌফিক ইমরোজ খালেদি আছেন, উনি আমাকে সাপোর্ট না মানে আমি বলছি যে উনিও বলবেন আমরা কি জানি না ডেইলি সান যে বন্ধ হলো ব্রিটেনের, কি কারণে বন্ধ হলো, মার্ডার কেন বন্ধ করলেন, টাকার অভাবে না, 100 বছরের পুরনো পত্রিকা, এই জন্য যে তারা যে কিছু রিপোর্টিং করেছিল টেলিফোন করে মানে টেপ করে সরি বাংলা শব্দটাই খুঁজছিলাম, যে আড়ি পাতাটা যেহেতু ইলিগাল, এই ইলিগালিটির জন্য নৈতিক দায় দায়িত্ব নিয়ে নাম্বার 1 তার সম্পাদক করতে করেছে, তিনি পত্রিকাটা বন্ধ করে দিয়েছেন, এবং ডেপুটি এডিটর যিনি অ্যাসাইনমেন্টের জন্য রেসপন্সিবল ছিলেন, হু ওয়াজ দেন দি প্রেস অ্যাডভাইজার টু দি গভর্নমেন্ট, তিনি রিজাইন করেছেন এবং ক্রিমিনাল। এই উদাহরণগুলো টানছেন কারণ কথা কথা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বিদেশের উদাহরণ টানা হয়, যে জার্নালিজমের উদাহরণ দিয়েছে। যদি আমি জার্নালিজমের প্রফেশনাল দিকটা দেখি, আমাদেরকে মানতে হবে যে আমি একটা রিপোর্টিং করার সময়ও আমাকে খেয়াল রাখতে হবে এটা আমি লিগাল প্রসেস মানে যেটা টপিক ইমরোজ খালেদি খুব গুরুত্ব। আমি টপিক ইমরোজ খালেদির কাছে আসছি। আপনি শুনতে পাচ্ছেন বোধহয় আমার কথা এখন। আপনি গতকাল 23শে ফেব্রুয়ারি আজ বাংলায় এসেছে, তার আগের দিন আপনি একটি দীর্ঘ লেখা লিখেছেন এই বিষয়টি নিয়ে, এবং স্বাভাবিকভাবেই আপনার পত্রিকা, আপনার প্রতিষ্ঠান এবং আপনার কথাও এর সাথে খুব আলোচিত হচ্ছে। সে কথাগুলো আপনি আপনার লেখায় বলেছেন, কারণ যেই কথোপকথন থেকে এই পুরো এবারের বিতর্কের শুরু, সেখানে বিডি নিউজ 24 এর একজন কর্মী সাংবাদিক সেখানে ছিলেন, সেখান থেকে। তো এখানে একদম শেষের দিকে, আপনার লেখা শেষের দিকে এসে আপনি বলেছেন যে এই এক ব্যক্তির পেছনে লাগার একটি অভিযোগ এসেছে, যে অভিযোগ আমরা করছি সে ব্যাপারে আপনি বলেছেন যে এই একই ধরনের কথাই বলেছেন যে মাহফুজ আমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে তো অনুসন্ধান প্রতিবেদন ছাপিনি, সেই অভিযোগ আমাদের শুনতে হয়। আপনি কি বলবেন এই নাঈমুল ইসলাম খানের কথার সঙ্গে এই একই প্রসঙ্গে যে মাহফুজ আনামের সঙ্গে সরকারের এবং বাকি সবার দলের যে বিষয়গুলো হচ্ছে সেটা কি আদৌ হয়রানি বা গণমাধ্যমের ত্রুটি চিপে ধরার মতো কোনো বড় ধরনের ঘটনা আদৌ ঘটছে কিনা? তবে কি খালেদি যে কত মামলা করা হয়েছে এবং যত টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এবং যারা মামলা করেছেন এবং সারা দেশে মামলা হয়েছে, তাতে মানুষের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে, এটা ধারণা পারসেপশন অনেকের মধ্যে, এবং সেইভাবে অভিযোগও করা হয়েছে যে তাকে হয়রানি করা হচ্ছে। এই যে পারসেপশন কিংবা অ্যালিগেশন, যে অভিযোগ কিংবা ধারণা, সেটি কারোর জন্য ভালো নয়। আসলে কি হবে না হবে তার বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যে কারণে আমি আমার লেখার শিরোনাম দিয়েছি, ইংরেজিতে লিখেছিলাম যে স্টপ হ্যারাসিং মাহফুজ আনাম। আমি কিন্তু বলিনি যে স্টপ প্রসিকিউটিং মাহফুজ আনাম অথবা ডু নট প্রসিকিউট মাহফুজ আনাম, অর্থাৎ হয়রানি বন্ধ করুন। আমি বলিনি যে তাকে কোনো বিচারের সম্মুখীন করবেন না বা বিচারের সম্মুখীন করার চেষ্টা করবেন না। তিনি যেটা করেছেন সেটা অপরাধ,
যে কোনো বিচারের অপরাধ, যে কোনো আইনের অপরাধ। কোনটা খালিদি, আমি আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই। আপনি যেটা বললেন যে তিনি যেটা করেছেন সেটা অপরাধ, এখানে কি আপনি শুধুমাত্র সরকারের বিশেষ বাহিনী বা ডিজিএফআই বা এদের কাছ থেকে পাওয়া জিনিসটাকে ছাপানোই অপরাধ বলছেন, নাকি আরো কোনো বিস্তৃত বিষয়ের কথা বলছেন? কোনটিকে অপরাধ মনে করছেন? আমি আস্তে আস্তে আসছি। অনেকগুলো অপরাধ এখানে আছে। একটি হচ্ছে যে কতগুলো অপরাধ ফৌজদারি অপরাধ, কতগুলি অপরাধ সিভিল আইন অনুযায়ী অপরাধ, কতগুলি অপরাধ অন্যরকম নৈতিকতার অপরাধ, সাংবাদিকতার অপরাধ, সেগুলো আমি আসছি একটু একটু করে। যেমন ধরুন, আপনি যে কোনো ব্যক্তির যদি সম্মানহানি করে থাকেন, অসম্মান করে থাকেন, এমন কোনো খবর ছাপিয়ে থাকেন তাতে ওই ব্যক্তির সম্মানহানি হয়েছে, সুনামহানি হয়েছে অকারণে, অপ্রয়োজনে, তাহলে সেটি একটি অপরাধ। সেটার জন্য ক্ষতিপূরণ মানুষ চাইতে পারেন। বিভিন্ন রকম আইন বাংলাদেশে আছে, সারা পৃথিবীতেই আছে। লাইবেল ল সম্পর্কে আমরা সবাই জানি। ডিফ্যামেশন স্যুট তো সব দেশেই হয়। আপনি জানেন কিনা, গত 24 ঘন্টায় একটি ছোট্ট খবর হয়েছে। খবরটা ছোট্টই বলা যায় এক অর্থে। ভারতে একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলকে 100 কোটি টাকা, 100 কোটি রুপি জরিমানা করা হয়েছে। তাদের অপরাধ হচ্ছে যে একজন সাবেক বিচারপতির ছবি তারা 15 সেকেন্ড একটি খবরের সঙ্গে দেখিয়েছেন এবং সেই সাবেক বিচারপতি তাদের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল যে অন্য এক বিচারপতি সেই কাজ করেছিলেন বা সিদ্ধান্ত দিয়েছিলেন করে তারা অন্য এক বিচারপতির ছবি 15 সেকেন্ড টেলিভিশনের পর্দায় দেখিয়েছিলেন। ভুল ছবি দেখানো হয়েছিল টেলিভিশনের পর্দায় মাত্র 15 সেকেন্ড। আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলি কিন্তু আধা ঘন্টা ধরে ভুল খবর দিয়ে যায়, অনেক কিছু করে যায়, তারপরে তারা তুলে ফেলে এবং তারা সেটার জন্য শাস্তি পায় না। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তাকে 100 কোটি রুপি জরিমানা করা হয়েছে টাইমস নাও বলে একটি টেলিভিশন চ্যানেলকে। মাহফুজ আনাম বা রেজিস্ট্রার যে কাজগুলো করেছে শুধু একটি নয়, একাধিক অনেকগুলো স্টোরি ছেপেছেন, অনেকগুলো প্রতিবেদন ছেপেছেন, যেগুলো সত্যতা তারা যাচাই করেননি। সূত্র ডিজিএফআই হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, পুলিশ হোক, অন্য যে কোনো লোক হোক, সূত্রের ব্যাপারটি এখানে সেকেন্ডারি। যে কোনো সূত্র থেকে পাওয়া, যে কোনো ভাবে পাওয়া যদি ভুল তথ্য যাচাই বাছাই না করে কোনো সংবাদপত্র ছাপায়, সেটি অপরাধ, সেটি ভালো কাজ নয়, সেজন্য তাদের শাস্তি পেতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে নৈতিকতা। আপনি ডিজিএফআই, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, যেটা সামরিক বাহিনীর কর্মকর্তারা যদি চালান, যারা তখন গায়ের জোরে দেশ চালানোর চেষ্টা করছিলেন, মূলত যেটা নিয়ে তখনকার যে তথ্য উপদেষ্টা ছিলেন তিনি বলেছিলেন, দিস ইজ এ মিলিটারি রুল, দিস ইজ মার্শাল ল উইথ এ সিভিলিয়ান ফ্যাসাদ। মানে বেসামরিক মুখোশে সেটি ছিল একটি সামরিক শাসন। এবং মূলত ডিজিএফআই, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সেইখানকার সংক্ষেপে বলেন পরায়ণ কিংবা যাচ্ছে তাই কাজ করতেন না। তাদের নামগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, এবং তারা যে খবর দিয়ে যাচ্ছিলেন, মাহফুজ আনাম, পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলো এবং বেশ কয়েকটি কাগজ, সেগুলো থেকে প্রায় হুবহু একই ভাষায়। চাপ আমাদের উপরে ছিল, সেটা আরো অনেকের উপরে ছিল। যখন সেই শাসনকার্য চলছিল সেই সময়কার কথা, কিন্তু তার আগে পরিপ্রেক্ষিত তৈরি করার কাজে যখন ডিজিএফআই এর কাছে সরবরাহকৃত কোনো খবর ছিল বলে আমাদের জানা নেই, সেই সময় তো 2005-06 সালে তখন ডেইলি স্টারের প্রথম আলোর কি ভূমিকা ছিল, সেটিও কি আপনার এই অপরাধের তালিকার মধ্যে পড়ে? সেই প্রসঙ্গে আসছি। সেইখানে তারা নৈতিক অপরাধ করেছেন। হ্যাঁ, সেটি হচ্ছে নৈতিক অপরাধ। সেটি সাংবাদিকের কাজ নয়। সাংবাদিকের কাজ রাজনীতি করা নয়। রাজনীতিকরা রাজনীতি করবেন। কোনো সাংবাদিক যদি রাজনীতি করতে চান, সাংবাদিকতার পেশা ছেড়ে এসে রাজনীতি করবেন। তিনি সম্পাদকের চেয়ারে বসে থাকবেন, সাংবাদিক হিসেবে কার্ড নিয়ে ঘুরে বেড়াবেন, সেটা প্রিভিলেজ এনজয় করবেন, অ্যাক্সেস পান। আমরা সাংবাদিকরা এক ধরনের অ্যাক্সেস পাই, এক জায়গায় যাই। আমাদের কোনো র্যাঙ্কিং স্টেটাস নেই। যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা র্যাঙ্কিং স্টেটাস নিয়ে কথাবার্তা বলছেন, আমরা সেটা নিয়ে কথা বলি না, কখনোই বলবো না, বলা উচিত নয়। হাইকোর্টে একজন খ্যাতিমান
আইনজীবী যেমন ব্যারিস্টার রফিকুল হক, তার র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস কি? সেটা আমাদের কোনো র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস নেই, কিন্তু আমাদের এক ধরনের প্রিভিলেজ আছে, সেটা ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করাটা ঠিক নয়। সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়, সেটি তিনি তৈরি করেছিলেন। 2005 এবং 2006 সালে যে কাজগুলো করা হয়েছে, সিপিজির ওই ভদ্রলোক এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি ওই একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন, সারা দেশে অনুষ্ঠানগুলো করেছেন, একটি টেলিভিশন চ্যানেল আই সেটি প্রচার করেছে, ডেইলি স্টার এবং প্রথম আলো সেগুলোকে বিশাল প্রচার দিয়েছে, বহু অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করেছে। যোগ্য প্রার্থী আন্দোলন, সেই যোগ্য প্রার্থী আন্দোলনের সঙ্গে ছিলেন মোহাম্মদ ইউনূস, যখন গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন তিনি। গ্রামীণ ব্যাংকের মূল মালিকানা তো ছিল আসলে সরকারের, এটা আমরা অনেকে ভুলে যাই। সবাই মনে করি আমরা মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন, তিনি কিন্তু সেটা ছিলেন না। ওটা সরকারি অর্থে, সরকারি অনুদানে, তারপরে বিদেশি সাহায্যে, যেটি বাংলাদেশের কোটায় বিদেশি সাহায্য, এবং সেই সাহায্যের জন্য ইকোনমিক রিলেশন ডিভিশনে চিঠি যেত, এবং তিনি উল্টোপাল্টা করলে তার বিরুদ্ধে অভিযোগও যেত ইয়াডিতে। তখন ইয়াডির সেক্রেটারি ছিলেন 1998 সালে ডক্টর মুশিউর রহমান, তিনি চিঠিও পেয়েছেন। তারা কেন কোনো ব্যবস্থা নেননি আমি সেটা বুঝতে পারিনি। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কেন তখন পারি না, সেটিও আলাদা আলোচনা। কিন্তু এই ভদ্রলোক, এবং আমি বলি এই ভদ্রলোক, আমি শেষ করি, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দিতে চাই। সেই সময় 2005-06 সালে যে কাজগুলো করা হয়েছে, 2006 সালে 20 মার্চ একটি সম্মেলন, একটা অনুষ্ঠান হয়েছিল, গোল টেবিল বৈঠক হয়েছিল ঢাকা শহরের শেরাটন হোটেলে। সেইখানে এরা ছিলেন, এনজিও গুলোর কিছু শীর্ষস্থানীয় ব্যক্তিরা ছিলেন। সেইখানে একটি পেপার করেছিলেন, প্রবন্ধ করেছিলেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি আমার দল হিসেবে একটি প্রবন্ধ করেছিলেন। সেখানে যোগ্য এবং সৎ প্রার্থীর কথা বলা হয়েছিল। যোগ্য এবং সৎ প্রার্থী আসলে কারা, তার কোনো সংজ্ঞা কেউ দেওয়ার চেষ্টা করেননি। মানে যিনি আমার পক্ষে থাকবেন তিনি যোগ্য, যিনি আমার কথা বলবেন, আমাকে সমর্থন করবেন, তিনি সব। এটা অনেকটা জর্জ ডব্লিউ বুশের মতো, বুশ ডক্ট্রিনের মতো। এদের লিডার্স আর জয়েন্টার। 2005-06 সালে প্রেক্ষাপটটি নিয়ে আর একটু গভীর আলোচনা করতে চাই। আপনি কিন্তু খালেদি আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে বিরতি নিতে হচ্ছে, বিরতি পর আবার ফিরে আসছি। Brought to you by Moh Steel. 500W, credibility, ductility, speed test, protest, credit test, stop. সবাই যা বোঝেন আমরা তা বলি। গুণগত মান বজায় রাখার জন্য যা কিছু তার সবই আছে Moh Steel। যেমন স্থায়িত্বের কথা, সাশ্রয়ের কথা, দুর্যোগ সহনশীলতা। আপনি যে ভাবনা বেছে নিতে পারেন Moh Steel। Moh Steel, steel invincible। আনন্দে ছন্দে ছন্দে এগিয়ে যাবে, জাম্প জাম্প জাম্পকে, জাম্প জাম্প জাম্পকে। জাম্পকে মাসির ভিতরে একটি পণ্য। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। সাতটি ধাপের পানিকে বিশুদ্ধ করে, প্রথমে পানি ফিল্টার করে, কার্বন ফিল্টার ছোট পার্টিকেল সরিয়ে ফেলে, পানি ফ্লোরের ঝাঁঝরাকে বানিয়ে ফেলে, ইউভি লাইট দিয়ে পরিষ্কার করে, লেভেল আরো পরিষ্কার করে, ওজন পিউরিফাই করে, পানিকে সুপারফাই বানায়, সবশেষে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে। অ্যাকোয়াফিনের সুস্থতার গ্যারান্টি। বাংলাদেশে উৎপাদিত প্রস্তুত আন্তর্জাতিক ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড। আজ থেকে অ্যাকোয়াফিনা, সকলে যেন ভুলে না। কিচেন পেলো থ্যাংক ইউ। টয়লেট দেখি, এটা পেলো মাত্র 1। আমার ডিটারজেন্ট থেকে বেশি পরিষ্কার। ট্রাই করুন নতুন হার্পিক স্যারেট। এর ঘন ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় হলুদ দাগ পরিষ্কার করে 10 গুণ বেশি, আর আপনাকে দেয় এক পরিষ্কার ঝকঝকে টয়লেট। চ্যালেঞ্জ। এখন হার্পিক অপশনগুলোতে একটি আকর্ষণীয় ফ্রি। স্বাদ আর হলুদের পুষ্টিতে ভরা মিষ্টি কোকো ক্রাঞ্চ ম্যাজিক প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায়।
এখন থেকে রঙিন কাপড় হোক নতুনের মতো নতুন, আর সাদা হয়ে উঠুক বেগুনেরও বেশি সাদা, কারণ সাদার নতুন নাম ওয়াশ ডিটারজেন্ট পাউডার, জেনারেটর with anti-dirt long life lasts with nano additives, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। সেরা রাধুনী 22 মাছরায় 23 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টায়। SARM এখন সীমা স্টিল, নতুন নামে সেরা মান সীমা স্টিল, অরিজিন অফ স্ট্রেংথ। মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকি না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? এই প্রশ্নকে এড়িয়ে যাবার কোনো অবকাশ নেই। তাই পরিবারের সবাইকে ঘর বাঁধার স্বপ্ন পূরণে 300 ফিট ঢাকা মাওয়া মহাসড়কের সাথে আধুনিক সকল অবকাঠামোগত ও নাগরিক সুযোগ সুবিধার নিশ্চয়তা দিয়ে গড়ে উঠছে সুপরিকল্পিত নগরী স্বপ্নধারা, যেখানে থাকছে শিশুদের জন্য পার্ক, প্রেক্ষাসঙ্গিত, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আধুনিক শপিং মল ও হাসপাতাল সহ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। স্বাদ আর হলুদের পুষ্টিতে ভরা নেসলে কোকো ক্রাঞ্চ বাজেট প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম নেসলে। মচমচে মশলাদার কুরকুরে, যা মাটিয়ে তোলে ফ্যামিলি টাইম। মশলায় মাখামাখি হাতে হাতে আনন্দ উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ, চলছে কেমন ফ্রেশনেস, ভালোবাসা এক ঝাড়, শুরু নেই শেষ, চলছে কেমন ফ্রেশনেস, অফুরন্ত ফ্রেশনেস। আপনি কি নিশ্চিত আপনি এখন নিরাপদ? আপনার কয়েলটি কি স্বাস্থ্যসম্মত? আপনার কয়েলে কি ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়? সঠিক কয়েলটি কিনুন, জেনে শুনে বুঝে নিন, মানসম্মত ও সঠিক উপাদানের সংমিশ্রণে তৈরি ইগো মশার কয়েল, জনস্বার্থে প্রাচীন এন্টারপ্রাইজেস লিমিটেড। সেরা রাধুনী 22 মাছরায় 23 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টায়। এখন ডিপ্লোমা 400-500 গ্রাম প্যাকের সাথে একটি এবং 1 কেজি প্যাকের সাথে 200-100 গ্রামের স্পাইন মির্জাপুর চায়ের প্যাকেট এক ভর্তি ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। ফ্রম নিউজিল্যান্ড ডেইরি। স্বাদ আর হলুদের পুষ্টিতে ভরা নেসলে কোকো ক্রাঞ্চ বাজেট প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম নেসলে। মানুষ আমরা আমাদের আছে পরিচয়, দীর্ঘদিনে দেশে দেশের ভালো সমাজ, আন্দোলনের ন্যাশনাল আইডি পাসপোর্ট ছবি, আরে সিমের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। আমিও সিমের বায়োমেট্রিক যাচাইকরণ করেছি। আপনারাও নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা নিজ বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। রূপচর্চার অনুভব করুন ঐতিহ্য, আধুনিকতা আর আভিজাত্যের এক সম্পূর্ণ অনুভূত। সানগরিমা রূপচর্চায় আভিজাত্য। Brought to you by Moh Steel. আপনাদের আরো একটা স্বাগত জানাচ্ছি। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মঞ্জুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক, এবং আমি টপিক ইমেজ খালিদির কথার মাঝখানে একটা বিরতি নিয়ে নিলাম, কিন্তু তার কথার প্রসঙ্গে আমি আসলে এখন মঞ্জুল ইসলামের একটা
মতামত জেনে নিই, কারণ এই বিষয়টি নিয়ে আমরা এর আগে কথা বলছিলাম। যে প্রসঙ্গটি আসলো যে 2005-06 পরিপ্রেক্ষিতের কথা, তৌফিক ইউনূস খালেদের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আমরাও কিন্তু আসলে পেছন দিকে তাকানো দরকার। ইতিহাস ভুলে গেল তো, এটি ছোট্ট গল্পের কথা, ঘটনার কথাই মনে হচ্ছে। এরশাদ সাহেবের সময় আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায়, তখন দেখা যেত যে পুলিশের উপরে বা সংঘর্ষের মধ্যে ককটেল ছোড়া হতো। তো ককটেল যে লোকটা অরিজিনাল ছুটতো সে কিন্তু দৌড়ে পালিয়ে যেত, ধরা পড়তো তার সাথে সহযোগী দু একজন। মাহফুজ আলম সাহেবের আজকের এই যে মামলার অবস্থাটা দেখে আমার প্রায় ওরকম মনে হচ্ছে। এবং তৌফিক ইউনূস খালেদের সহযোগী আমার কাছে, তার কারণ হচ্ছে সে এই যে ককটেল বানানোর যে ষড়যন্ত্রকারী এর মধ্যে একজন। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা এটি কিন্তু পরিষ্কার হয়েছে যে ওখানে একজন মাহফুজ আলম ছিলেন না, যে প্রেক্ষিতে কিছুটা বলার চেষ্টা করেন জনাব খালেদি। আমাদেরকে 2005 এবং 2006 কথা মনে রাখতে হবে। আমাদের সেই সময় 5 এবং 6 পত্রিকাগুলো আনতে হবে, এবং বিশেষ করে যে দুটি পত্রিকার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং যে টেলিভিশনের কথা বললেন জনাব খালেদি, সেই সময় কিন্তু যোগ্য সহযোগ্য প্রার্থী আন্দোলন সূচনা করেছিলেন যারা। আজকের এই যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুজন বলেন, তারা কিন্তু একেবারে একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন। কি পরিকল্পনা? দুরাজনীতিকরণের যে প্রক্রিয়া, দুই নেত্রীকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, তার বীজ কিন্তু সেখান থেকে সূচনা হয়েছিল। তারা তো দাবি করেন যে এটি দেশের রাজনীতিকে আরো শুদ্ধ করার জন্য সুশীল সমাজের যেটি দায়িত্ব, সেই দায়িত্বই তারা পালন করছে। এখন সেটাকে আমরা মেনে নিতাম যদি আমরা দেখতাম তারা কি অ্যাম্বাসেডর না হতেন, যদি আমরা দেখতাম 1/11 সরকার ঘটানোর পরে যারা গণতন্ত্রকে হত্যা করে বা গণতন্ত্র হত্যার উদ্দেশ্যে 1/11 সরকার ঘটে জরুরি অবস্থা জারি করে গণমাধ্যমকে একেবারে বন্ধ করে দিয়ে, মানে তাদের টুটি চেপে ধরে যখন নাকি একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া যাচ্ছে, নতুন দল গঠনের প্রক্রিয়া, তখন প্রস্তাবিত মহাসচিবের পদে যদি কেউ না থাকতেন, অথবা ডক্টর ইউনূসের মতো যারা তখনও কিন্তু সহযোগ্য প্রার্থী তারাও নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে যখন আমরা দেখলাম নতুন পার্টি করবার তারা করে ফেল করে পরে ব্যর্থ হয়ে তারা সরে গেলেন। এই জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি সেই পত্রিকাগুলোর দিকে আমরা যাই আর্কাইভে, তাহলে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হবে। কারণ দুই নেত্রীকে সরে দাঁড়াতেই হবে। এই যে প্রথম আলোর লেখা, ডেইলি স্টারের লেখা এবং আরো কয়েকটা, এবং টেলিভিশনগুলোর যে প্রচার, সেটা থেকে কিন্তু একেবারে পরিষ্কার ঘটনা কিন্তু ওখানে শেষ না। আপনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততাটা নিশ্চয়ই অপরাধ না, অপরাধ হলো কি ধরনের রাজনীতি। সেটাই, ওখানে দুটি ঘটনা ঘটেছিল। একটি হলো যে আমরা মনে করেন যে 2006 সালে বিএনপি সরকারের অনেক ব্যর্থতা ছিল, তখনকার যারা বিরোধী দলে ছিল আওয়ামী লীগ, রাজনৈতিক নেতৃত্বের ভুল ছিল। সেই ভুলের কারণে কোনোভাবেই তো গণতন্ত্রের বিকল্প তো সামরিকতন্ত্র হতেই পারে না, এটা তো পৃথিবীব্যাপী স্বীকৃত। সে জায়গায় আমরা একটা সামরিক শাসনকেই কিন্তু ওয়েলকাম করেছিলাম সিভিল পোশাকে পরিয়ে। সেই ওয়েলকাম কারা করলেন? এই আজকে যারা আমরা বলছি যে আমাদের শীর্ষ সম্পাদক যারা ছিলেন সাংবাদিকতার জন্য, আমাদের এখানে দুজন সাংবাদিক আছেন, সাংবাদিকদের নেতা আছেন। আজকে বুলবুল ভাই যদি আমি পেশার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোথাও বাধাগ্রস্ত হই, আহত হই, তুমি কিন্তু আমার পক্ষে দাঁড়াবেন। কিন্তু আমি যদি আজকে ডাকাতি করতে গিয়ে আমি যদি ধরা পড়ি, আমি জেলে যাই, বুলবুল ভাই আমার পক্ষে দাঁড়াবেন কিনা নৈতিকতার দিক থেকে নিশ্চয়ই তিনি 3বার বিবেচনা করবেন। অথবা আমি যদি আজকে সরকারকে পাল্টিয়ে একটি সামরিক শাসন আনবার জন্য চেষ্টা করি, সেখানে যদি আমি কারাভ্যন্তরে যাই, তাহলে বুলবুল ভাই আমার পক্ষে দাঁড়াবেন কিনা এটা কিন্তু ওনাকে ভাবতে হবে। আমি শেষ করবো আরো কয়েকটি দুটি পয়েন্ট খালি বলতে চাই। এই দুটি এই যে প্রক্রিয়াটা কিন্তু 5 জানুয়ারি নির্বাচন পর্যন্ত তারা অব্যাহত রেখেছিলেন 2014 সালে। অর্থাৎ কোনোভাবে দুই নেত্রীকে দেশ ছাড়া করা, রাজনীতি থেকে সরিয়ে দেওয়া, এবং সর্বশেষ দুই নেত্রী কিছুতেই যাতে ক্ষমতা না আসতে পারে। শেষ কথা খালি এইটুকু বলবো, এই যে যুদ্ধাপরাধী যে উদাহরণটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, আজকে 1971 যদি মুক্তিযোদ্ধারে পরাজিত হতো, বঙ্গবন্ধু সহ সকল সেক্টর কমান্ডারের কি ফাঁসি অথবা কি হতো আমরা কল্পনা করতে পারি। আজকে 1/11 গভর্নমেন্ট যদি বিজয় হয়ে থাকতো, মাহফুজ আলম মতিউর রহমানরা মন্ত্রী না, হয়তো আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পদেও দেখতাম ডক্টর ইউনূসের সাথে পাল্লা দিয়ে। আজকে শেখ হাসিনা, খালেদা জিয়া, ভুট্টোর মতো হয়তো তাদের ফাঁসি কাজটা অথবা যে কারাভ্যন্তরে থাকতে হতো। তাদের পক্ষ নিয়ে যারা কথা বলছেন তাদেরকে হয়তো জেলাভ্যন্তরে থাকতে হতো। ফলে এই জায়গায় আমরা কিছুতেই যেন না ভুলে যাই। আমি কিন্তু তার মধ্যে কিন্তু 7 বছর চলে গেছে, আমরা সেই জায়গায় দেখিনি। তো এখন কি সেই প্রক্রিয়াটা শুরু হলো কিনা সেটাই জানতে চাচ্ছি মঞ্জুর হাসান বুলবুল আপনার কাছে, যে যেটি বললেন মঞ্জুরুল ইসলাম, যে
সেই সময়ে যা ঘটেছিল, যেগুলো আমরা পত্রিকা প্রকাশিত হচ্ছে সেটা তো দেখেইছি। তার পাশাপাশি বারে বারে একটা প্রশ্ন ঘুরে ঘুরে আসছে, কিন্তু তার স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। মাহফুজ জানান তার নিজস্ব কমেন্টারিতে বলেছেন যে এটি ফিকশন, এটা বানিয়ে বলা হচ্ছে যে তার এই পরিকল্পনার সঙ্গে কোনো অংশ ছিল। কিন্তু তৌফিক ইমরোজ খালিদিও বললেন এবং অন্যান্য আরো অনেকে বলছেন যে এই পুরো পরিকল্পনার সাথে তার সরাসরি সংযোগ ছিল। সেক্ষেত্রে সম্পাদক মাহফুজ আনামের কথা আজকে আমরা এখানে বলছি, নাকি রাজনীতিবিদ, যেই রাজনীতি দেশে সামরিকতন্ত্র আনার একটি চেষ্টা করেছিল সেই রাজনীতিবিদ মাহফুজ আনামের কথা বলছি? মঞ্জুর, আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনি কি রাজনীতিবিদ মাহফুজ আনামের কথা বলছেন নাকি সম্পাদক মাহফুজ আনামের? আমরা বলছি, আমরা যে আলোচনা আপনার টেলিভিশনের এজেন্ডা আজকে যদি আমার টেলিভিশনে আছে, আপনি তো প্রধানমন্ত্রী বক্তব্য নিয়ে কথা বলছেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কাকে নিয়ে আলোচনা করছি, রাজনীতিবিদ মাহফুজ আনাম নাকি? প্রশ্নের জবাব আপনি সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে আলোচনা করতে পারেন, রাজনীতিবিদ মাহফুজ আনামকে নিয়ে আলোচনা করতে পারেন। এটাই ডিসকাশন। আমি একা না, আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে যে আলোচনাটা হচ্ছে সেখানে ১/১১ ঘটনা ঘটানোর পেছনে তার কোনো ভূমিকা বা তার পত্রিকা দুটির কি ভূমিকা ছিল সেই প্রসঙ্গটি তো বারবার আসছে। সেই জন্য খুব প্রিসাইসলি যেটা বলেছেন যে ১/১১ ঘটনা যারা ঘটিয়েছে সেটা, আমি খুব স্থূলভাবে একটা গল্প বলি। একজন অর্থশিক্ষিত মানুষকে টেবিল টেনিস খেলার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। তো টেবিল টেনিস খেলা শেষ হওয়ার পরে বক্তৃতা হচ্ছে যে কে জিতলো, কে প্রথম হলো, কে সেকেন্ড হলো। তো এই অর্ধশিক্ষিত প্রধান অতিথি বললেন যে খেলা খুব ভালো হয়েছে, প্লেয়াররা যে জিতছেন খুব ভালো জিতছেন, কিন্তু আমি তো সাবাসী দিই এই মুরগিটারে যে মুরগি আন্ডারটা পারছে। 111 এর আন্ডারটা কে পেরেছে? 111 যে আন্ডারটা নিয়ে আমরা কথা বলছি, আমার মনে হয় আমি বলি নাই, এটা আপনার লাইন, আপনি তো বলছেন এটা, আমি তো বলি না যে রাজনীতিবিদ করেছে। আমি বলেছি যে একটা প্রতীকী গল্প শুধু বলে। আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ নাসিমকে যে তিনি আজকে পাবনাতে একটা বলেছেন যে 111 কি জন্য হয়েছিল তার জন্য একটা কমিশন হওয়া উচিত। আমি সেই কমিশন আমি মোহাম্মদ নাসিমের এই কথাটিকে ধন্যবাদ জানাই। কারণ প্রধানমন্ত্রী কালকে যে কথাটি বলেছেন, কথায় তিনি মাহফুজ আনাম প্রসঙ্গ বলেছেন, 2 পত্রিকা প্রসঙ্গ বলেছেন, কিন্তু তার মৌলিক একটি কথা বলেছেন যে যারা গণতন্ত্রকে ধ্বংস করে, যারা সামরিক সংবিধানকে ধ্বংস করে, তাদের সবারই বিচার হওয়া উচিত। এবং আমি মনে করি যে আমার অবস্থাটা এই জায়গাটিতে, সেটা এই ব্যক্তি মাহফুজ আনাম, রাজনীতিবিদ মাহফুজ আনাম, দুইটি পত্রিকা সেই জায়গাটাতে আমি থাকতে চাই না। আমি মনে করতে চাই যে একটা কমিশন হওয়া দরকার যে 111 কি জন্য হয়েছিল, কারা করেছিল, কে কতটুকু প্রকাশ্যে ছিল, কে কতটুকু নেপথ্যে ছিল, সেটার মধ্যে সাংবাদিকরা কতটুকু ছিল, সম্পাদকরা কতটুকু ছিল, রাজনীতিবিদরা কতটুকু ছিলেন, তার বেনিফিশিয়ারি কারা ছিলেন, তার বেনিফিশিয়ারি হওয়ার পরে 111 এর পরেও কারা বেনিফিশিয়ারি হয়েছেন। আমি সাংবাদিক হিসেবে অপেক্ষা করবো একটা কমিশনের জন্য, এবং সেই কমিশন নিশ্চয়ই আইডেন্টিফাই করবে। কারণ প্রধানমন্ত্রী ওই বক্তব্যের ওই লাইনটির সাথে একমত, যারা সংবিধানকে নস্যাৎ করে, যারা গণতন্ত্রকে নস্যাৎ করে, নিশ্চয়ই তাদেরকে চিহ্নিত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জুর হাসান বুলবুল। এবং আমাদের গতকালের অনুষ্ঠান যারা দেখেছেন জানেন যে একাধিকবার এই ১/১১ প্রেক্ষাপট ভালো করে বিবেচনা করার জন্য একটি কমিশনের কথা বলা হয়েছে, নানা রকম সংস্থার কথা বলা হয়েছে, অনেক কিছু। আমরা ফিরে আসছি একটি বিরতির পর, থাকুন আমাদের সঙ্গে। Brought to you by Moh Steel. ভালো আরে আমি বায়োমেট্রিক যাচাইকরণ করছি। আপনারাও নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা নিজ বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। শরীরের ভারসাম্য সমানভাবে বহন করে, মেরুদণ্ড স্বাভাবিক রাখে।
বাবাকে হারানোর পর বাবার দেখানো ক্রিকেটের স্বপ্নটা শুধু আমার চোখে না, ছিল মায়ের চোখেও। আমি ভয় পেলেও মা ভয় পেত না, কিন্তু আজও নার্ভাস 90-তে আমার থেকেও বেশি নার্ভাস থাকে মা। আর আমি যখন জিতে যাই বাংলাদেশের হয়ে, তখন জিতে যায় মা। এমন হাজারো বাচ্চাদের স্বপ্ন জয়ে সাথে আছে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। এই ট্রিপল অ্যাকশন ফর্মুলা নিশ্চিত করে স্ট্রেংথ, ইমিউনিটি ও ইন্টেলিজেন্স। ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। আমি জিতলে জিতে যায় মা। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। হ্যালো, হয়ে যাবে তোমার ইলিশ। ভাবি, আমার বন্ধুদের জন্য কিন্তু বিরিয়ানি মাছ। বোধহয় পায়েসটা হচ্ছে তো। রান্না হয়ে গেছে। আরে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এলপি গ্যাস মাপে সঠিক, পরিবেশ বান্ধব এবং নির্ভুল। তাই আমি আর আমার পছন্দ এলপি গ্যাস। স্নিকার্স, এতে আছে মার্কস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। হাঙ্গরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। এখন ডিপ্লোমা 400-500 গ্রাম প্যাকেট আছে একটি, এবং 1 কেজি প্যাকেট আছে 200-100 গ্রামের বাইরে নির্যাতিত চায়ের প্যাকেট এক বলতে ডিপ্লোমা। তাদের কাছে হারবে সবার। ফ্রম নিউজিল্যান্ড ডেইরি। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তনালী প্রতিরোধ করে, দাঁত ও হাড় মজবুত করে, ত্বক সুস্থ রাখে। বাংলাদেশে 20%-এর বেশি শিশু ও নারী ভিটামিন এ এর অভাবজনিত স্বাস্থ্যহীনতায় ভোগে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের সহযোগী পুষ্টি সয়াবিন তেল এখন তাই ভিটামিন এ সমৃদ্ধ। পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল, হৃদয়ের কথা বোঝে। আপনি কি ফ্ল্যাট অফ প্লট কেনার কথা বলছেন? শুরু হচ্ছে রিহাব চট্টগ্রাম ফেয়ার 2016, 25 থেকে 28 ফেব্রুয়ারি। রেডিসন ব্লু চিটাগংয়ে রিহাব ফেয়ার আপনি পাচ্ছেন একই ছাদের নিচে সম্বন্ধ সব রিয়েল এস্টেট কোম্পানিকে। উনি গেছেন রিহাব ফেয়ারে, আপনি যাচ্ছেন তো? আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেড সেলস তৈরি করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস রেমেডিকার। চারটি ধাপের পানিকে বিশুদ্ধ করে, প্রথমে পানি ফিল্টার করে, কার্বন ফিল্টার ছোট পার্টিকেল সরিয়ে ফেলে, তোর পলিশ করে ঝকঝকে বানিয়ে ফেলে, রুমে লাগিয়ে পরিষ্কার করে, লেভেল আরো পরিষ্কার করে, ওজন পিউরিফাই করে, পানিকে সুপারটাই বানায়, সবশেষে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে। টেস্টি করেছে অ্যাকোয়াফিনের সুস্থতার গ্যারান্টি। বাংলাদেশে উৎপাদিত টেস্টিকর আন্তর্জাতিক ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড। আজকে না কখনো জানা না। পুরো পরিবারের সবচেয়ে বেশি কিন্তু এই যে টুকটুকি সব সময় ভুলে যায় দরজা লাগাবে। আর দুষ্টুটার তো 2 মিনিট পর পরই আমার কথা মনে হয়। মাকে দেখে মনে হয় কি নেই পৃথিবীতে। আর লোডশেডিং সে তো লেগেই আছে। এত কিছু সইবার পরে সবার মুখে হাসি ফোটাকে আমার কি যে ভালো লাগে। দেশি পরিবেশ আর দেশি পরিবারের চাহিদা মাথায় রেখে তৈরি ভিশন ফ্রিজ, যা শতভাগ কপার কন্ডেন্সার সব ঝামেলা সহ্য করে আপনাকে দেয় সব সময় ফ্রেশ খাবার। ভিশন ফ্রিজ, সব সয়ে যায়। মশমশে মশলাদার কুরকুরে যা মাতিয়ে তোলে ফ্যামিলি চাই। মশলায় মাতামাতি হাতে স্বাদ আর হলুদ রঙের পুষ্টিতে ভরা নেসলে কোকো ক্রাঞ্চ ম্যাজিক প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম নেসলে। এখন ডিপ্লোমা 400-500 গ্রাম প্যাকেট আছে একটি, এবং 1 কেজি প্যাকেট আছে 200-100 গ্রামের বাইরে নির্যাতিত চায়ের প্যাকেট এক বলতে ডিপ্লোমা। তাদের কাছে হারবে সবাই। ফ্রম নিউজিল্যান্ড ডেইরি।
যদি ভালো চাও স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। হাংরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। Brought to you by Moh Steel. চলছে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পথে 21 জন। পুলিশের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু। রাজধানীর সামরিতে সড়ক অবরোধ বিক্ষোভ। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। প্রশাসনের লোকরা সবসময় এভাবে কেন সবকিছু ধামাতে বাতায়? পঞ্চগড়ের দেবীগঞ্জে লাঠের অধ্যক্ষ হত্যা। আটক 3 জনকে 15 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মানবতা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং অস্ত্র এবং বিস্ফোরক আইনের মামলায় বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। মালয়েশিয়াতে 3 লাখের বেশি অনিয়মিত বাংলাদেশি শ্রমিক দিন কাটাচ্ছেন গ্রেপ্তার আপিল। যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল শুনানি। রাষ্ট্রপক্ষের কৌশলীদের উপর অসন্তোষ বিচার। ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটর তাদের কাজের উপরে আদালত গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। ভালো আছেন বিরাম রোগে আক্রান্ত আবুল। 3 সপ্তাহ পরে হতে পারে আরেকটি অস্ত্রোপচার। মেডিকেল বোর্ডে সবাই বসে আর পরবর্তী যে অপারেশনটা সেটা করবো। ডান হাতেরও কিছু কাজ আছে এবং বাম হাতেরও কাজ করতে হবে। সুশাসনের অভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জবাবদিহিতা নেই। মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের। কাল শুরু এশিয়া কাপের মূল লড়াই। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। ফেল নিয়ে না বাবা, যেটা আমরা ওয়ানডেতেও করে আসছি। তো আমরা যদি এটা করতে পারি অবভিয়াসলি একটা সময় অবশ্যই আমরা ভালো খেলবো। বাংলাদেশের কন্ডিশনের মতো কন্ডিশনে একজন পেসার যদি 4 থেকে 5টা উইকেট নিতে পারে এবং ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে, তখন খেলাটাকে সে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি 71 বিশেষ সংযোগে। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন প্রতিদিনের সংবাদের সম্পাদক আবু সাইদ খান। আপনাকে স্বাগত জানাই। আর আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বনানীর বাসা থেকে তৌফিক ইমরোজ খালিদি, প্রধান সম্পাদক BDnews24.com। তার কাছে আবারও ফিরে যাচ্ছি কারণ তার এই দীর্ঘ লেখা নিয়ে আলোচনারই অংশ। তৌফিক ইমরোজ খালিদি, আপনার কাছে বিশেষভাবে জানতে চাইব এর শিরোনামটি যেটি বিশেষভাবে আলোচিত হয়েছে এবং সর্বশেষ লাইনটি বিশেষভাবে আলোচিত হয়েছে। তৌফিক ইমরোজ খালিদি। হ্যাঁ, আমি তো মূলত ইংরেজিতে লেখাটি লিখেছিলাম। শিরোনামটি ছিল হচ্ছে যে ডোন্ট স্টপ হ্যারাসিং মাহফুজানকে হয়রানি বন্ধ করুন। আমি বলিনি যে স্টপ প্রসিকিউটিং মাহফুজানাম অর ডু নট প্রসিকিউট মাহফুজানাম। হয়রানি হচ্ছে সেই জিনিস যখন একজন ব্যক্তি চুরি করেছে, তাকে রাস্তাঘাটে ইট মারা হচ্ছে, বাইরে গেলে কেউ তাকে লাইন মারার চেষ্টা করছে, তাকে পিটকারি মারছে, কিংবা তার মাথা কামিয়ে ঘোল ঢেলে বাজারে ঘোরানো হচ্ছে, সেগুলো হচ্ছে হয়রানি। আর প্রসিকিউট করা, বিচারের সম্মুখীন করা মানে হচ্ছে যে তাকে আদালতে হাজির করা এবং আদালতে তাকে তার পক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং তার বিরুদ্ধে নিয়ম মেনে অভিযোগগুলো উপস্থাপন করা। আমাদের কাছে মনে হয়েছে বা অভিযোগ এসছে যে মাহফুজানামের বিরুদ্ধে যা করা হচ্ছে সেগুলোর মধ্যে হয়রানির ছাপ আছে বা হয়রানি
করা হচ্ছে। আমি সেই হয়রানি বন্ধ করতে বলেছি। মাহফুজ আনাম অপরাধ করেছেন, সেটি স্পষ্ট, সেটি প্রমাণিত, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, সেটা নিয়ে কোনো কথা নেই। আমি সেই জন্য শেষ কথাটি বলেছি, ফর নাও অল said and done, we stand by মাহফুজ আনাম। ইংরেজিতে এটা লিখেছিলাম, তার একটি বাংলা অনুবাদ করা হয়েছে। এর অর্থ হচ্ছে, যে মাহফুজ আনামকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেই মাহফুজ আনামের পাশে আমরা দাঁড়াবো, আমরা হয়রানির পক্ষে না। আমি আরেকটি ব্যাখ্যা দিই, এই যে 1971 সালের যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে আমরা সবাই জানি কারা যুদ্ধাপরাধী, তারা কি কি অপরাধ করেছেন। তাদেরকে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গুলি করে মেরে ফেলা হয়নি, তাদেরকে কিন্তু একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বিচারের সম্মুখীন করা হয়েছে এবং তারা শাস্তি পেয়েছেন। এমনকি র্যাবের সেই ওই যে ক্রস ফায়ার, সেটার মধ্যে দিয়ে নেওয়া হয়নি। আমি সেই হয়রানির বিরুদ্ধে কথা বলেছি। আমি চাই যে তাকে একটি সুষ্ঠু বিচারের সম্মুখীন করা হোক, যেখানে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। যদি সেটা না করা হয়, আমি আরেকজন সাধারণ নাগরিক হিসেবে আমি তার পক্ষে দাঁড়াবো। এখানে সবশেষ একটি প্রশ্ন যেটা জানতে চাচ্ছি, আপনি একটু আগে বললেন যে তার অপরাধ প্রমাণিত এবং সেই ব্যাপারে আপনি দীর্ঘ লেখাও লিখেছেন। এখানে একটি কথা আপনি উল্লেখ করেছেন আপনার লেখায়, যে এক ব্যক্তির পেছনে লাগার অভিযোগ, কারণ 1/11 ঘটনাটি আরো অনেক ব্যাপক, এটি উনি নিজেও তার বিবিসির সাক্ষাৎকারে গতকাল বলেছেন। এই একই কথা, যেমন এই যে আমরা এখানে অনুষ্ঠানের আয়োজন করছি বা এই বিষয়ে এত আলোচনা হচ্ছে, আমাদের অনুষ্ঠানে একটু আগে মঞ্জুল হাসান বুলবুলও বললেন যে এটি আমাদের টেলিভিশনের একটি এজেন্ডা মাহফুজ আনামের পেছনে লাগা, হয়তো আমি ধরে নিচ্ছি, এবং আপনার পত্রিকার বিরুদ্ধে আমাকে একটু কারেক্ট করবো, বলেন আপনি এজেন্ডাতে কি মনে হয়? আপনি বলেছেন যে মাহফুজ আনাম রাজনীতিক না সম্পাদক। হ্যাঁ, আমি বলেছি এটা আপনার টেলিভিশনের আপনাদের এজেন্ডা আমি বলি নাই, আমি বলেছি এটা আপনাদের এজেন্ডা হতে পারে, কিন্তু আপনার ভুল করেছে, আমরা পরে একটা শুনে নিতে পারি। কিন্তু আমরা কোন একটি বিশেষ এজেন্ডা নিয়ে মাহফুজ আনাম এবং 1/11 ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিষয়টি নিয়ে কথা বলছি কিনা, এরকম একটি প্রশ্ন উঠেছে। আপনিও বলেছেন যে এক ব্যক্তির পেছনে লাগার একটি অভিযোগ তোলা হয়েছে। আপনার কাছে এই মুহূর্তে এই বিষয়ে সর্বশেষ শুনে নিতে চাই টপিক এমএস খালিদি সংক্ষেপে। না, আমার লেখাটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে দেখবেন যে আমি যেটা বলার চেষ্টা করেছি, যে আমাদের বিরুদ্ধে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে মাহফুজ আনামের পেছনে কেন লেগেছেন। মাহফুজ আনাম আরেকটি ব্যক্তি মাত্র, এই কাজটি যেই করতেন তাকে নিয়ে আমরা কথা বলতাম। ওইরকম ভাবে সরাসরি প্রচারিত একটি অনুষ্ঠানে যে ব্যক্তি গিয়ে বলতেন যে হ্যাঁ আমি ভিডিওটার দেওয়ার স্টোরি যাচাই বাছাই না করেই ছেপে দিয়েছি, তাকে নিয়েই আমরা স্টোরি করতাম। আমি যেটা বলেছি, তাকে নিয়ে আমরা কোনো বিশেষ তদন্ত প্রতিবেদন করিনি, কোনো ইনভেস্টিগেশন করিনি। তিনি বা তার স্ত্রী দুজনেই মোটামুটি পাবলিক ফিগার, সেটা কিন্তু করিনি। তাহলে বলা হতো যে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে লেগেছি। এখন ধরুন আরেকজন কোনো একটি জায়গায় দেখেন যে নামে একজন লিখেছেন ফরাজ নগরের বিরুদ্ধে আমরা লেগেছি। ফরাজ নগর কিন্তু লাগার মতো লোক তিনি নন। তিনি যখন একজন সাংবাদিকের উপরে জঘন্য একটি আক্রমণের পর কুৎসিত ভাষায় বলেছিলেন, সেটিকে সমর্থন করেছিলেন, বলেছিলেন যে আরো হওয়া উচিত সেরকম, সেই দিন আমি বলেছিলাম তার কথা শুনে, আপনাদের একটি অনুষ্ঠানে তার কথা শুনে বলেছিলাম যে তার অত্যন্ত কঠোর সমালোচনা করেছিলাম। এখন তারা কাজ করবেন, কথা বলবেন প্রকাশ্যে, টেলিভিশনে যে এখানে আমাদের বোধ হয় লাইনের একটা সমস্যা হলো, কিন্তু তারা কি সমালোচনার ঊর্ধ্বে কিনা। আমি আবু সাইদ খানকে এখানে আলোচনায় আনি। আপনি শুনছিলেন এতক্ষণের আলোচনা এই বিষয়ে নিয়ে বেশ গত 2 সপ্তাহ ধরে খুব চলছে। আপনি আসার আগে এখানে যে কথাটি হলো যে সেটি হলো যে পুরো 1/11 যে সরকারটি এসেছিল, সামরিক সরকার একটি বেসামরিক আচ্ছাদনে, তার পেছনে আমরা তার আগে 2005-06 সালে অনেক তৎপর দেখেছি। সেখানে ডেলি স্টারের নাম আসে, প্রথম আলোর নাম আসে, সিপিডির নাম আসে, অন্যান্য আরো নাগরিক সংগঠনের নাম আসে, ডক্টর ইউনূসেরও নাম আসে। সুতরাং এই প্রেক্ষাপটটিকে কি আমরা এড়ানো যায় কিনা? একটি মঞ্জুল হাসান বুলবুল যেমন একটি কমিশনের কথা বলেছেন, যে একটা কমিশন হওয়ার যে কথা উঠেছে সেটার পক্ষে। আবার আমি একটু বলি, যেটা কমিশনের কথা বলেছেন মোহাম্মদ নাসিম, আমি সেটা সমর্থন করেছি। হ্যাঁ, আপনি সেটার কথা উল্লেখ করেছেন, প্রতিটি বলেছেন সেই অর্থে আমরা শুধুমাত্র শব্দ নিয়ে তর্ক না করে আবু সাইদ খানের কথা বলেন। আমি ঘটনাটাকে দুইভাবে দেখি। একটা হচ্ছে যে ডিজিএফআই দেয়া
তথ্য সেটাকে যাচাই বাছাই না করে প্রকাশিত হয়েছে। এবং সেখানে যেমন মাহফুজা নাম সাহেব স্বীকার করেছেন যে এটা ভুল হয়েছে। তো এই ধরনের স্বীকার করার দোষের কিছু নেই, বরং এটা সংশোধনের প্রয়োজনে সেটা জরুরিও বটে। এটা একটা দিক। আর একটা হচ্ছে যে এর পিছনে কোনো ষড়যন্ত্র কারণ এটা করেছেন কিনা। তো সেই ষড়যন্ত্র হ্যাঁ উৎস দেখিয়েছে কোনো কোনো পত্রিকা, এবং সেক্ষেত্রে ডেইলি স্টারও ব্যতিক্রম না, কিন্তু এর পিছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেটা আমাদের কাছে তথ্য নাই। এবং সেই তথ্য যদি রাষ্ট্রের কাছে, যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে ষড়যন্ত্রের বিচার হতে পারে, সেই তথ্য থাকলে আমার মনে হয় সেটা জনসমক্ষে প্রকাশ করা উচিত এবং তার ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আর একটা হচ্ছে যে মাসুদুর এই কথা বলার জন্য একের পর এক মামলা জুড়ে দেওয়া কিংবা উৎসাহ দেখানো, সেটা আমার কাছে এক ধরনের হয়রানিমূলকই। তো সেই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত যদি তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ থাকে, এবং সেটা একটা কমিশন করে হতে পারে, যে কোনো ফর্মে তদন্ত হতে পারে। সরকারের কাছে তথ্য থাকলে তথ্য জানার অধিকার আমাদের আছে, তো সেইটা প্রকাশ করতে পারে এবং সেইভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারে। দুটোকে একসাথে মেলানো ঠিক হবে না। অর্থাৎ সারা দেশে যেভাবে মামলা হচ্ছে, এই মামলার মধ্যে দিয়ে সেখানে সংবাদপত্রের স্বাধীনতার জায়গাটা এক ধরনের হুমকির মুখে পড়ে যায়, এবং আমরা আমাদের কণ্ঠটাও অনেক সময় যে আমরা সঠিক কথা বলা থেকে অনেকে এক ধরনের সেলফ সেন্সরশিপে চলে যেতে পারে। তো এই ধরনের জায়গাটা আমার মনে হয় পরিহারযোগ্য। এতে আর একটা প্রবলেম হতে পারে যে রাজনীতির সাথে সংবাদপত্র এবং রাজনীতি অর্থাৎ গণতন্ত্রের সংগ্রাম এক সূত্রায় গাঁথা। এখানে একটা দূরত্ব তৈরি হয় যেটা দেশের জন্য স্বাস্থ্যকর নয়, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। আর সুস্পষ্ট প্রমাণের ব্যাপারটা এখানে ব্যাপারটা হলো যে শুধু সংবাদপত্র তো না, সেই সময়ের যদি অনেকে যেটা আন্দাজ করা হয়, অনুমান করা হয় যে আর বেশি তথ্য এবং না, যে আন্দাজ করা হয় সেটা হচ্ছে সংবাদপত্র, অর্থাৎ এখানে সম্পাদক, অর্থনীতিবিদ থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী, সেনা কর্মকর্তাদের সবাই মিলে এক ধরনের একাকার হয়ে গিয়েছিল এবং এক ধরনের তৎপরতা ছিল। বিদেশি রাষ্ট্রগুলোর কথা ছিল সেই জায়গাগুলোকে মানে সেটাকে পেশ করা এবং সেটা সম্পর্কে সম্যক ধারণা পাওয়াটা জরুরি। এই কথাটা অবশ্যই পরিধানযোগ্য যে গণতন্ত্র সাংবাদিকতা এটা কিন্তু এক সূত্রে গাঁথা। গণতন্ত্র বিকশিত হলে সাংবাদিকতা হয়, কিন্তু এর প্রমাণ হচ্ছে যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, গণতন্ত্র যখন হোঁচট খাচ্ছিল, তখন কিন্তু গণমাধ্যম ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলাম। কিন্তু 1/11 যখন গণতন্ত্র হোঁচট খায়, তখন পারেনি কিন্তু এইরকম দু একজন সম্পাদকের জন্য যারা বিভক্তি করেছিল। কেউ কেউ ভয় এই ধরনের মতামত দেখতে পাচ্ছি। আবু সাইদ খান যেটি বলছেন যে হয়তো তারা খানিকটা উৎসাহ দেখিয়েছিল, আপনি বলছেন যে তাদের এই বিষয়ে আরেকটু শুনতে চাইবো। নিশ্চয়ই একটি বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন। Brought to you by Moh Steel. ইনি রায়হান সাহেব, ইনি রাব্বি। রায়হান সাহেব চায়ের ব্যাপারে দারুণ শৌখিন। সবাইকে আর একটা ইস্পাহানি লিখবেন। আর রাব্বি শৌখিন আপনার ধারই খাবে। বাহ, নাম ধরেই বলুন বা নাম ছাড়াই বলুন, বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে আছে এই শ্রেষ্ঠ ব্র্যান্ডের অনন্য স্বাদ ইস্পাহানি মির্জাপুর। যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর। স্যার কুকি 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 এই ময়দার চাদরে মোড়ায় আর তার মধ্যে তুষার সাদা করে নরম না বাদাম চকলেট আর ওজনের আদরে তেল কোকোনাট নাট আর চকলেট ফ্লেভার সত্যি হয়ে যায় আপনার কল্পনার কুকি।
দাদি দাদি সেলফি মা তুমি আমাদের সঙ্গে চলেন না এইখানটা বিয়েটা করছিলেন না কোথাও যাইতে ইচ্ছা করে না তাহলে ঘরের চালটা বদলাতে কিন্তু কোন দিন তুমি বলো সবাই যে বাংলাদেশের সিরাতে পিএইচপি আরাবিয়ান হর্স সুপার মাস্টার সাহেবের সব কিছুতে ভালো জিনিস চাই মায়ের সুখ বলে কথা পিএইচপি জি কিন্তু পিএইচপি সেটা কেন তা তো বলো তুই বলো পিএইচপি আরাবিয়ান হর্স সুপার দেউটে নিয়ে তো অফার কোনো বলে বারবার বছরতায় সাদা বদল করে না বাপ ও ওদের সাথে বাবা স্মৃতি আর মায়ের সুখের জন্য পিএইচপি চায় পিএইচপি আরাবিয়ান হর্স সুপার জিনিসটাকে ভালো স্বাদ আর হলুদের পুষ্টিতে ভরা নেস্টে কোকো ক্রাঞ্চ ম্যাজিক প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম নেস্টে হবেই তো ভাই বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না এপেক্স আল্টিমা মচমচে মশলাদার কুরকুরে যা মাটিয়ে তোলে ফ্যামিলি ফিল টাইম মশলায় মাতামাতি হাতে গেছে স্নিকার্স এতে আছে মাছ চকলেট আর ক্যারামেল খিদে মেটায় যখন তখন Hungry? Grab a Snickers. ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা কার্ড মানে বন্ধু কার্ড মানে লুকোনো দুষ্টুমি কার্ড মানে খিলখিল হাসি আপনার কার্ড হয়ে উঠতে পারে বিশেষ কিছু এই জন্য তা রাখুন 100% পর্যন্ত ড্যান্ড্রফ ফ্রি শুধু হেড এন্ড শোল্ডার্স আপনাকে রাখে 100% পর্যন্ত ড্যান্ড্রফ ফ্রি জীবনভর যা থেকে আপনি থাকেন 100% শোল্ডার রেডি আমার আছে ড্যান্ড্রফ ফ্রি কার্ড সারা জীবনের জন্য স্বাদ আর হলুদের পুষ্টিতে ভরা নেস্টে কোকো ক্রাঞ্চ ম্যাজিক প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম নেস্টে ছোট পার্টিকেল ছড়িয়ে ফেলে তোর কলেজ হয়ে ঝকঝকে বানিয়ে ফেলে রুবি লাইটকে পরিষ্কার করে লেভেল ভাবলো আসলে তুলসী আরো পরিষ্কার করে ওজন পিউরিফাই করে পানিকে সুপারফাই বানায় সবশেষে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে টেস্ট করে দিচ্ছে অ্যাকোয়াফিনের সুস্থতার গ্যারান্টি বাংলাদেশে উৎপাদিত টেস্টিকের আন্তর্জাতিক ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড আজ থেকে তুমি রাখবে না কখনো যেন ভুলে না তাহলে হয়ে যাক কুরকুরে মাছ মচমচে মশলাদার কুরকুরে যা মাটিয়ে তোলে ফ্যামিলি ফিল টাইম মশলায় মাতামাতি ফুটকে ফাটে গেছে স্নিকার্স এতে আছে মাছ চকলেট আর ক্যারামেল খিদে মেটায় যখন তখন Hungry? Grab a Snickers. ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন কলাম রিং ও ছাদের জন্য আদর্শ বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন হবেই তো ভাই বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না এপেক্স আল্টিমা স্বাদ আর হলুদের পুষ্টিতে ভরা নেস্টে কোকো ক্রাঞ্চ ম্যাজিক প্যাক পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানে এখন মাত্র 85 টাকায় ফ্রম নেস্টে
ট্রুলি বিউটিফুল চুলের জন্য বাইরের সলিউশন নো ওয়ে। আই চুজ হেলথ একেবারে ভেতর থেকে, আর সেটা আমি পেয়েছি নতুন প্যান্টিনে। নতুন আরো ভালো প্যান্টিন। প্রসেসে থাকা প্রোডাক্টের তুলনায় প্রোডি ফর্মুলা গভীর পর্যন্ত যায়, ড্যামেজ চুল রিপেয়ার করে, চুল হয় স্ট্রঙ্গার ভেতর থেকে, শাইনিয়ার বাইরে থেকে। নতুন আরো ভালো প্যান্টিন। স্ট্রঙ্গার ভেতর থেকে, শাইনিয়ার বাইরে থেকে। Brought to you by Moh Steel. একাত্তর বিশেষ সংযোগে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নামির ইসলাম খান, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু শুনতে চাই, যেটি বললেন আবু সাইদ খান যে কোন পত্রিকা হয়তো উৎসাহ দেখিয়েছে একটুখানি, আবার আরেকটি মত যেটি শুনছি গত কয়েকদিন ধরে, বিশেষ করে যে ডেইলি স্টার, প্রথম আলো বিশেষ ভূমিকা রেখেছিল কিনা, আপনার কি মত? দেখেন, আমি আবারও বলি, এখানে আলোচনাটা তো আসলে অনেকে আলোচনা করলে আলোচনাগুলি এত বিস্তৃত হয়ে যায় যে নিজেরই খেই থাকে না, এবং আমারও খেই নাই এখন। না, সেটার জন্য না, আমি এমনি বলছি যে প্রথম কথা হচ্ছে যে আমি বহু আগেই, আজকে তো আলোচনা হচ্ছে, আমি বোধহয় সম্ভবত প্রথম সম্পাদক যে লিখেছে যে এই কাজগুলি, প্রথমত ডেইলি স্টার প্রথম আলোতে কিছু বিজ্ঞাপন কমে গেছে, আমার জানা মতে আই এম দি ফার্স্ট এডিটর টু রাইট যে এটা ঠিক না, এই উদাহরণ আমাদের জন্য ভালো করবে না সংবাদপত্রের জন্য। তারপরে যখন এই মামলাগুলিও হচ্ছে, আমি বলেছি যে এর মতো স্টুপিডিটি আর নাই, এগুলি একটাও টিকবে না, কিচ্ছু হবে না। মাহমুদ আনাম সম্ভবত এগুলির জন্য পুরস্কার পাবে, এগুলিতে উনি ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু ওনার বা ওনাদের যে সামগ্রিক কর্মকাণ্ড, এটা কিন্তু আমি আবারও বলি, এটা কেবল মাত্র 111 না, সামগ্রিক এই পত্রিকার ভূমিকা, এই পত্রিকা কিভাবে কি করে, যেমন ধরেন মাহফুজ আনাম হি টুক প্রাইড যে আমি যে ভুলটা স্বীকার করলাম, আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম, এটার যদি এই ফলাফল হয়, তো ওনার কথার মধ্যে ওনার ধারণা উনি ছাড়া পৃথিবীতে আর কেউ ভুল স্বীকার করে নাই। মানে আমাদের পত্রিকা বা অন্য কোন পত্রিকা কখনো ভুল স্বীকার করে না। হি ইজ দি ফার্স্ট এডিটর টু এডমিট মিস্টেক। তো এই জিনিসগুলি কিন্তু বরাবরই ছিল সমস্ত কাজে, তো এইগুলি তার ভিউতে আসবে না। আমার পত্রিকার আমরা একটা গবেষণা করেছিলাম এই 111-এর আগে থেকে, সব পত্রিকা নিয়ে, আমার পত্রিকাও ইনক্লুডেড ছিল, আমরাও তো ছেপেছি। তো আমরা ছেপেছি, আমরা ছাপার পর আমরা যখন উপলব্ধি করেছি যে একটু রিলিফ আছে, সঙ্গে সঙ্গে বলেছি দ্যাট ওয়াজ রং, উই আর সরি। তখন আমাকে সরি এডিটর বলা হতো, এতবার আমি ক্ষমা পেয়েছি, এতবার। কিন্তু আবার দিলে ছাপতাম, অ্যাভয়েড করতে পারলে চেষ্টা করতাম অ্যাভয়েড করতে, এভাবে আমরা চলেছি। আমার কথাটা হচ্ছে যে ডেইলি স্টারের এই মুহূর্তে আমরা যতটা মনে করছি যে ডেইলি স্টার বা প্রথম আলোর একটা সমস্যা হয়েছে এই ইস্যুতে, এই মামলাগুলিতে, আমার কাছে এরই মধ্যে মামলা ছাড়া আরো অন্যান্য অনেক বিষয় হচ্ছে, যেটি ব্যাপক, এটা বলতে পারবো না। আমি আবারও বলে যাচ্ছি, ওই নাসিম ভাই যেটা বলেছেন, বুলবুল ভাই যেটাকে সমর্থন করেছেন, আই হোপ আই এম রাইট, এইটা করা মানে হবে আরেকটা ক্লিন চিট দেওয়া সবাইকে। কারণ এইটা এমন একটা জিনিস যেটা দিয়ে কোনোদিন কোনো কিছু প্রমাণ করা যাবে না। আমাদের এখানে কমিশনগুলোর ইতিহাসের এইগুলির কি, এগুলি দিয়ে কিছু হবে না। এগুলি দিয়ে মাহফুজ আনাম, মতিউর রহমান কারোর কোনো দোষ পাওয়া যাবে না, কারণ তারা কোনো দোষ করে নাই। যেভাবে করলে করা যাবে, যেভাবে ধরলে সেভাবে আমাদের ইস্যুই দেবে, ইস্যু ফ্রেমই করি না আমরা, সেভাবে না সংক্ষেপে বলার সুযোগ নাই, ভুল বুঝাবুঝি হবে, এই জন্য আমি ওদিকে যাবো না। মানে এই দেখেন, এখানে ওই আমি শুধু বলে যাই যে তৌফিক খালেদি লিখেছেন যে আমাদের উপরে তো চাপ যে আমরা কেন মাহফুজ আনাম আর মানুষের জন্য ফাউন্ডেশন নিয়ে একটা ইনভেস্টিগেটিভ স্টোরি করি না। যদি করতাম তাহলে এটা বলা যেত। এইরকম অনেক কিছু বলা যায়, তা আমি এগুলিতে যাচ্ছি না, কারণ এগুলি একটু সময় লাগে করতে। আমার কথাটা হলো যে এগুলি হয়রানিমূলক বলা হচ্ছে, হয়রানি না, এগুলো স্টুপিডিটি। এটা দিয়ে কেউ হয়রান হবে না।
মাহফুজা নামা হয়রান হচ্ছে। কাজ চুক্তি দিচ্ছে মানে মানে আওয়ামী লীগের চুক্তি দিচ্ছে সম্ভবত জয়ের একটা স্টেটমেন্ট, এটাতে আওয়ামী লীগের অনেকে উৎসাহ বোধ করেছে, মানে এটা তারা বুঝে না বুঝে। আমার খুব উৎসাহ, যদি সম্ভব হয় ওই মামলার ড্রাফট গুলো দেখেন ড্রাফট হবে, যে এগুলি এমনিতেই টিকবে না, এগুলি কেউ হয়রান হচ্ছে না, বরং যেটা হয়রান হচ্ছে আমাদের মিডিয়া সম্পর্কে আমরা নিজেরা মানে ক্লান্ত বোধ করছি যে আমরা এগুলি নিয়ে কি আলোচনা ক্লান্ত বোধ করছি। এবং আমি মঞ্জুর হাসান বুলবুলের কাছে যেটা আসতে চাই যে এখানে সত্যি সত্যি সাংবাদিকতার পরিবেশ বা সম্পাদক এই যে একটি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান সেটির উপরে আঘাত আসছে কিনা আপনি কি মনে করেন? আমি অবশ্যই খানের সাথে একমত। আমি বিষয়টাকে দুইভাবে দেখি, একটা হলো রাজনীতির অংশ, যেটি ব্যক্তিগত অংশ, রাজনীতির অংশ এবং সাংবাদিকতার অংশ। যেমন ধরনের সুযোগ যে স্টেটমেন্ট দিয়েছে, ঠিকই তার মা যদি নির্যাতিত হয়, সেটা যে কোনো দ্বারাই যদি কোনোভাবে সে অপমানিত বোধ করে, সে তিনি প্রতিবাদ করবেন। তার অপমান, তার বিবৃতির মধ্যে আমি খারাপ কিছু দেখি না। প্রধানমন্ত্রী কালকে খুব প্রাণ খুলে বলেছেন যে তাকে কি কষ্টের মধ্যে রাখা হয়েছিল, কি করা হয়েছিল সবটা, এবং এটার জন্য যদি তিনি আইডেন্টিফাই করতে পারেন। আমি বারবারই বলেছি যে আপনারা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আলোচনা করার কথা বলেন, শেখ হাসিনা চোখ বন্ধ করে দেখেন যে খালেদার বাহিনী 21শে আগস্টে তাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করেছে। তো তখন আলোচনার জায়গাটা কোথায় থাকে? আমরা বাইরে থেকে বলতে পারি, কিন্তু তাকে দেখতে হবে। উনি যদি চোখ বন্ধ করে দেখেন তার বাবা মাকে তারা হত্যা করেছে, তাদের সঙ্গে তাদের চক্রান্তের আলোচনা হবে না। কাজে কালকে তিনি যে কথা বলেছেন, এই আলোচনার মধ্যে আমি যদি মনে করি যে একটা রাজনৈতিক পরিচ্ছন্নতার জায়গা তিনি করেছেন। আমি আপনাদের অনুষ্ঠানে বহুবার বলেছি যে যখন সুস্থ রাজনীতি বিপর্যস্ত হয় তখন অপরাজনীতি এবং 111 আমাদের অপরাজনীতির একটা চিত্র, এবং সেখানে সঙ্গে তো রাজনৈতিক শক্তিরও ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর মিডিয়ার কথা যে কাজে রাজনীতির এখন যদি তদন্ত হয় যে চক্রান্ত, এই অপরাজনীতি বাংলাদেশে কারা এনেছিলেন, নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিকে পরিচ্ছন্ন করার জন্য আমি এখনো কমিশন করে হোক, সম্পাদকীয় লিখে হোক, সম্পাদক সত্যি না যে ধরনের কমিশন বা তদন্তে আমাদের যা ইতিহাস তাতে খুব সত্যিকারের কথাকে বেরিয়ে আসছে নাকি সেখানেও নিজের একটা দিক আছে? সেটা নির্ভর করে যদি রাজনীতিকরা বা এখন রাজনৈতিকরা দেশ চালাচ্ছেন, যদি তাদের তদন্তে বের হয়ে আসে যে তারা কি করেছেন। আপনি জানেন যে এই যে সকল ডিজিএফআই এর কাগজপত্র যখন ছাপা হচ্ছিল তখন বাংলাদেশের একটা পত্রিকায় ছোট্ট একটা খবর ছাপা হয়েছিল, তার কোনো ফলো আপ নাই, এবং ছাপা হয়েছিল যে সেনা গোয়েন্দা দপ্তর থেকে স্পর্শকাতর কিছু নথিপত্র চুরি হয়ে গেছে। মানে এই যে কাগজগুলি ছাপা হয়েছে পত্রিকাগুলি চুরি করার কোনো কাগজ সূত্র দেবে সাংবাদিকদেরকে অপমানিত করার জন্য আরেকটা। এবং বাংলাদেশের খুব বড় সম্পাদকদের আন্দোলনের নেতা তিনি, সম্পাদকদের সংগঠনের নেতা তিনি। তার ক্লিপিংস যদি চান আমি হয়তো দেখাতে পারবো। তার কোনো ফলো আপ স্টোরি নেই। সেনা গোয়েন্দা দপ্তর থেকে শত শত নথি চুরি হয়ে গেল, চোর ধরতে পারলো না, তাহলে সেনা গোয়েন্দা সংস্থা আর কিসের গোয়েন্দাগিরি করবে? এখন আমি যে দুটি পয়েন্ট বলে শেষ করতে চাই যে গণমাধ্যমে কি রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ করার কোনো অধিকার আছে? দেখেন 1969 সনে জেড সেলেরি পাকিস্তানের সাংবাদিক, তিনি মানিক মিয়াকে বলেছিলেন যে মানিক মিয়া তখন ইত্তেফাক স্ট্রেট বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, 6 দফার পক্ষে, 11 দফার পক্ষে। জেড সেলেরি বলেছিলেন যে মানিক মিয়া তোমরা বেশি রাজনীতি করো সাংবাদিকতার চাইতে, তোমাদের কাগজ বেশি রাজনীতি করছে। মানিক মিয়ার লেখা আমি বলছি, মানিক মিয়া কোট করতে পারছি না কারণ কাগজটা নাই। মানিক মিয়া বলেছিলেন যে আমরা পূর্ববঙ্গে এখন যে অবস্থায় আছি তখন আমরা এখন রাজনীতির জন্য সাংবাদিকতা করি, আর তোমরা সাংবাদিকতার জন্য রাজনীতি করো পশ্চিম পাকিস্তানে যারা আছো। কাজে কখনো কখনো মিডিয়া রাজনৈতিক এজেন্ডা সৃষ্টি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় পত্রিকাগুলিতে এডিটোরিয়ালি ডেমোক্রেটিক পার্টি অথবা এবং এর ফলাফল ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। যদি বাংলাদেশ স্বাধীন, যেটা মঞ্জু বলছেন, যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে হয়তো আজকে আমরা ইত্তেফাকের এই ভূমিকা নিয়ে আলোচনা করতাম। আমি খালি দুইটাই ধরন বিশেষ করি। 1952 সনে সংবাদ, আজকে যে প্রগতিশীল মুখপত্র, 52 সনে সংবাদ ছিল মুসলিম লীগের মুখপত্র এবং নুরুল আমিনের পত্রিকা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছে। আর মুসলিম লীগ সাপোর্টেড মুসলমানদের পত্রিকা আজাদ ছিল ভাষা আন্দোলনের পক্ষে। কিন্তু পরবর্তীকালে সংবাদের চরিত্র বদল 1970 সনে 25শে মার্চে জনগণ দৈনিক পিপুল মর্নিং নিউজ কাগজ পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের সঙ্গে থাকার কারণে। আবার পাকিস্তানের সেনাবাহিনী ইত্তেফাক এবং সংবাদকে পুড়িয়ে দিয়েছে। যে উদাহরণগুলো আপনি দিলেন সেটা সূত্রে ধরেই আমি এই 11 যে ঘটনাটি ঘটলো সেটা রাজনীতিকে যদি আমরা এক কথায় বলতে পারি যে একটি শেষ ফলটা কি হলো? শেষ ফলটা হলো যে একটা সামরিকতন্ত্র
আমাদের উপর চাপিয়ে দেওয়ার একটা মানে পরিকল্পনা প্রায় সফল হয়ে গিয়েছিল এবং সেটি গণতন্ত্র থেকে আমরা বিচ্যুত হচ্ছিলাম এবং সেখানে সেই ষড়যন্ত্রটি ব্যর্থ হয়েছে বলেই আজকে এক ধরনের একটা গণতন্ত্র আমরা ফিরে এসেছি। এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে এবং এই রাজনীতির সাথে তাহলে যারা জড়িত থাকলো তদন্তে যাই আসুক না কেন, যদি দেখা যায় যে সংবাদ মাধ্যমরাও জড়িত ছিল, তাহলে তাদের ভূমিকাটা আপনি কিভাবে দেখবেন? আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যদি আমরা আমাদের রাজনীতিকে যদি স্পষ্ট অবস্থান নেয় যে আমাদের সাংবিধানিক ধারা যারা ক্ষতিগ্রস্ত করে, আমাদের গণতন্ত্রকে যারা নস্যাৎ করে, তাদের বিচার আমরা করব, সেটাতে সম্পাদক বা কারণ বাজারের ফল ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নাই। তারা কেউ যদি চক্রান্তের সঙ্গে যে সাংবিধানিক ধারাকে নস্যাৎ করার জন্য কোন চক্রান্তের সঙ্গে জড়িত ছিল, গণতান্ত্রিক ধারাবাহিকতা নস্যাৎ করার সঙ্গে জড়িত ছিল, মানে কারো তার মধ্যে নিষ্কৃতি, কিন্তু এটা আমাদের রাজনীতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা পলিটিক্যাল উইলের ব্যাপার, পলিটিক্যাল উইল, যে আমরা যেটা আমাদের সংবিধানে এখন যে মানে জোর করে ক্ষমতা, আমি ধারাটা জানি না ঠিক, যে যদি কেউ জোর করে ক্ষমতা দখল করে তার কি শাস্তি হবে। তো কাজেই যারা অতীত করেছে তাদেরকে আমি একটাই উদাহরণ দিই, আমি একটাই উদাহরণ দিয়ে শেষ করি। এরসব বিরোধী আন্দোলন তো ইতিহাসের অংশ নয়, আমাদের চোখে দেখা ইতিহাস। তিন দলের যে রূপরেখার মধ্যে কি ছিল, যে এই স্বৈরাচারী শাসককে কোন দলে আমরা ঠাঁই দিব না, তাই তো সিদ্ধান্ত ছিল। এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এরশাদকে নিয়ে কে খেলে নেয় এবং এরশাদ কাকে নিয়ে খেলে নেয় বাংলাদেশ, আমাদের দেখার মধ্যে এটা ইতিহাসের অংশ না, এটা বই পড়ে জানতে হবে না, এটা রাজনীতি আমরা জানি। সেই তিন দলের রূপরেখা আমাদের সামনে রচিত হয়েছে, আমরাই স্কাউটিং করেছি। তো কাজেই আমাদের রাজনীতিকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে যে যারা গণতন্ত্রকে বাংলাদেশে নস্যাৎ করতে চায়, স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, আমাদের কি বলে সংবিধানকে নস্যাৎ করতে চায়, এই চক্রের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সেটা মাহফুজ আনাম হোক, প্রথম আলো হোক, ডেইলি স্টার হোক, অন্য যে কোনো মানুষ হোক, নিশ্চয়ই আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, এটা কমিশন যদি নাও করে হয়, অন্য যে কোনো হলে যদি হয়, এবং আমি মনে করি যে এটা হবে আমাদের রাজনীতির জন্য একটা বড় শক্ত ভিত, তার একটা প্রাপ্তি হতে পারে। ধন্যবাদ আপনাকে, এবং আমি তৌফিক ইউনুস খালিদের কাছ থেকে বিদায় চাইবো বা তাকে বিদায় দিব। তবে এই বিষয়ে তার একটি মন্তব্য শুনতে চাই, সর্বশেষ মন্তব্য শুনতে চাই, যে পলিটিক্যাল উইলের কথা বললেন মঞ্জুরুল হাসান বুলবুল, শব্দটা আমার ছিল যদিও আমি বলছি, সেটির আবহ তৈরি করার ক্ষেত্রে বা সেটি তৈরির ক্ষেত্রেও কি মিডিয়ার কোনো ভূমিকা থাকে কিনা? অর্থাৎ সর্বশেষ উনি যে কথাটা বলেছেন যে কমিশন গঠন করেই হোক বা যে কোনোভাবেই হোক, যে কোনো ভাবের মধ্যে আমাদের অর্থাৎ মিডিয়ার বা সংবাদ মাধ্যমগুলোর কোনো ভূমিকা আছে কি? আমরাও কি এই ইতিহাসের তদন্ত শুরু করতে পারি কিনা? তৌফিক ইউনুস খালিদ। আমার মনে হয় যে কমিশন গঠন হতে পারে শুধুমাত্র ডিজিএফআই এর ভূমিকা কি ছিল সেই সময়ে, এবং তার সঙ্গে অন্যদের যোগাযোগটা কতটা ছিল, সংবাদ মাধ্যমের লোকজনদের কতটা ছিল, রাজনীতিকদের কতটা ছিল, সুশীল সমাজের অন্যদের ভূমিকা বা যোগাযোগ কতটা ছিল, সেটা নিয়ে হতে পারে। কিন্তু আরেকটি বিষয়, অন্য বিষয়ে গণমাধ্যমের ভূমিকা কি হওয়া উচিত, কিংবা আসলে কতটা, যে আরেকটি প্রশ্ন উঠেছিল যেটা নিয়ে কমিশন করার কথা বলা হয়েছে, সেটা আসলে কমিশন করার বিষয় নয়, এটা আমার ধারণা গণমাধ্যম করতে পারে। তবে আমাদের গণমাধ্যমকে আপাত দৃষ্টিতে যতটা শক্তিশালী মনে হয় ততটা শক্তিশালী নয়, দক্ষতার দিক থেকে, সামর্থ্যের দিক থেকে। এটা আকারে শুধু বিস্তৃত হয়েছে, এটা অনেক বড় হয়েছে, অনেকগুলো টেলিভিশন চ্যানেল আছে, অনেকগুলো নিউজ পেপার আছে, অনেকগুলো সম্পাদক আছে, হাজার হাজার সাংবাদিক আছেন। কিন্তু আমাদের যোগ্যতা এবং ক্ষমতা নিয়ে কিন্তু আমাদের আসলে চিন্তা করতে হবে, আমরা যথেষ্ট যোগ্য নই। আমরা হয়তো 5টি টেলিভিশন চ্যানেল চালাতে পারতাম, সেখানে আমরা 40টা 50টা চালাতে পারতাম, সেখানে আমরা 50টা বা 100টা পত্রিকা চালাই। কাজেই আমরা পত্রিকাগুলোর আসলে করা উচিত। হ্যাঁ, আমার মনে হয় যে গণমাধ্যমের এই তদন্তগুলো করা উচিত, এগুলোকে বের করার চেষ্টা করা উচিত। আর মানে আইডিয়ালি the media should investigate all these things এবং ট্রাই টু, এটার জন্য ঐতিহাসিকরা কিছু ভূমিকা পালন করতে পারে, ইতিহাসবিদরা কিছু ভূমিকা পালন করতে পারেন, খুঁজে বার করার চেষ্টা করতে পারেন কে কি করেছিল না করেছিল। কিন্তু কমিশন গঠন শুধু ওইটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এবং মঞ্জুরুল ইসলাম, একই কথা আপনার কাছে জানতে চাইবো যে এখানে মিডিয়ার বা গণমাধ্যমগুলোর কোনো ভূমিকা রাখার কোনো স্কোপ আছে কিনা। তবে আমরা একটু বিরতি নিয়ে আপনার কথা ভালো করে শুনবো।
Brought to you by Moh Steel. ইঞ্জিনিয়ার সাহেব, বাজারে সিমেন্ট নিয়ে নানা মত, সাদা আর কালো, কোনটা ভালো বোঝা দরকার। শোনো, যে সিমেন্টের ফ্লাই অ্যাশ বা ছাই যত বেশি, সেই সিমেন্ট তত কালো। ও আচ্ছা, বসুন্ধরার সিমেন্টে আয়রন ফ্ল্যাট থাকায় দেখতে একটু সাদা। সেরা কেমিক্যালের সাথে আয়রন ফ্ল্যাট থাকায় আছে লোহার শক্তি। তাই তো বিল্ডিং মজবুত। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। প্রতিদিন আপনি কতগুলো চুল হারান? কেউ বলে 50টা, কেউ 100টা, অনলাইনে খুঁজে পাওয়া যায় 150 পর্যন্ত। এখন সময় এসেছে চুল পড়ার এই হিসেব রাখা বন্ধ করার, যা অন্যদের থেকে আলাদা। নিয়ে চলাম অ্যাক্টিভ সমৃদ্ধ যা